নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি ডিপার্টমেন্টাল লিগের এক পেশা ফাইনাল ম্যাচে শিক্ষা বিভাগকে 73 রানে হারিয়ে চ্যাম্পিয়ন পুলিশ প্রশাসন। আনিপুরে শনি মন্দিরে দুর্বৃত্তদের তাণ্ডব, নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট দুর্বৃত্ত দলের। হোলি উৎসব উপলক্ষে 15 মার্চ স্থানীয় ছুটি ঘোষণা শ্রীভূমি জেলায়। কাচারের বাঁশকান্দিতে 30 কোটি টাকার ড্রাগস সহ আটক কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রাজ্জাক। হাইলাকান্দিতে সারা আসাম ভূমিলেখ্য কর্মচারী সম্মিলনীর বার্ষিক অধিবেশনে শূন্যপদ পূরণ ও পদোন্নতির দাবি। ফের উত্তপ্ত ঢাকা, ছাত্র জনতার আন্দোলন, লাঠিচার্জ পুলিশের। সনবিলে 100 কোটি টাকা মঞ্জুর হয়, বাজি ফটকা ফুটে আনন্দোল্লাস ফাকুয়ায়। দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র গ্রহণ কংগ্রেসের। শিলচর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা হোমগার্ড ও দালালদের যুগসাজশে চলছে অবাধ দুর্নীতি। শিক্ষা বিভাগে আজব কাণ্ড। এইচএসএলসি পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্বে দেওয়া হলো এলপি স্কুলের শিক্ষকদের। বাংলাদেশে ব্যাপক আন্দোলনের মধ্যে হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় ফের ফুঁসে উঠছে বাংলাদেশের ছাত্র জনতা। ডক্টর ইউনূসের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ছাত্র জনতার পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের। এতে আন্দোলনকারী ছাত্র জনতা ও পুলিশের পাল্টাপাল্টি মারধরে ঢাকা শহরের পুলিশের রমনা থানার ওসি সহ দুপক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা সংঘটিত হয়। আহতদের মধ্যে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সাজেদুল ইসলাম, শাকিল আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অং মারমা ওহি। পুলিশের রমনা থানার ওসি সহ অন্তত 3 জন আহত হয়েছেন। এর আগে দেশে অবাধ খুন, ধর্ষণ ও নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দেশের সকল ধর্ষণকাণ্ডের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু করে বামপন্থী ছাত্র সংগঠনের একাধিক নেতাকর্মী। পদযাত্রাটি বিকেল 2:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসলে পুলিশ তাদের বাধা প্রদান করে। মিছিলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে একাধিক স্লোগান দিতে থাকেন। লাঠিচার্জের পর এই নেতাকর্মীরা আধ ঘন্টা ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি করেন এবং হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফের ফিরে আসেন। লাঠিচার্জের পর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দাঁড়িয়ে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা রায় বলেন, মিছিলের সামনের সারিতে নারীরা ছিল। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে। রমজান মাসে নারীদের পোশাক ছিঁড়েছে পুলিশ বাহিনী, লাঠিচার্জও করা হয়েছে নারীদের উপর। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, পুলিশের সাথে কোনো আপোষ করব না আমরা। এখন আর ক্ষমা চাওয়ার সুযোগ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলা ছাড়ার কোনো উপায় নেই বলেও তারা দাবি করেন। অন্তর্বর্তী সরকারের অনেক সময় দেওয়া হয়েছে, আর অন্তর্বর্তী সরকারকে সুযোগ দেওয়া হবে না। আন্দোলনকারী সীমা আক্তার বলেন, পুলিশ কোনো কথা না বলেই তাদের উপর ধাক্কাধাক্কি শুরু করে। পরে তারা টার্গেট করে অং মারমাকে মারধর করে। মারধরের পর তারা আলোচনার জন্য ডাকে প্রতিবাদকারীদের। পুলিশি আক্রমণের প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় ফের মশাল মিছিল ছাত্র জনতার পক্ষ থেকে বের করা হবে। ঘটনাস্থলে থাকা রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, তারা পদযাত্রা করার কথা বলেছিলেন, পুলিশও সেইভাবে প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করে তারা বাসভবনের দিকে ঢুকে যাওয়ায় আমরা বাধা দিই এবং বলি আপনাদের কোনো বক্তব্য থাকলে 5 জন প্রতিনিধি পাঠান। এতে তারা এক পক্ষ রাজি হলেও অপর পক্ষ ব্যারিকেড ভাঙতে শুরু করে, পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে। আমরা কোনোভাবেই লাঠিচার্জ করিনি। তিনি বলেন, রমনা থানার এসিকে তারা ব্যাপক আকারে পিটিয়েছে, তার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে প্রতিবাদকারীদের পক্ষ থেকে, কিন্তু লাঠি হাতে থাকলেও পুলিশ তাদের উপর আক্রমণ করেনি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড কিছুই ছুড়েনি পুলিশ। এ অবস্থায় তাদের নিবৃত্ত করার চেষ্টা করা হয়, কিন্তু তারপরও তাদের 7 জন 8 জন আহত হয়েছে, কয়েকজন বেশ গুরুতর বলেও দাবি করেন তিনি।
কাছাড় জেলার লক্ষ্মীপুর বিন্নাগান্ধীর জগাইমতুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইভ্যালুয়েশন সেন্টারে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্বে এলপি স্কুলের শিক্ষক। এলপি স্কুলের শিক্ষক কীভাবে ম্যাট্রিকের উত্তরপত্র দেখার দায়িত্ব পেল তা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্নের। এবছর কাছাড় জেলার লক্ষ্মীপুর বিন্নাগান্ধী জগাইমতুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণের জন্য নতুনভাবে ইভ্যালুয়েশন সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে এই স্কুলে সদ্য সমাপ্ত ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র দেখার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন প্রায় 170 জন শিক্ষক শিক্ষয়িত্রী। এই ইভ্যালুয়েশন সেন্টারে এলপি স্কুলের শিক্ষক কীভাবে ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্ব পেল তা নিয়ে প্রশ্নচিহ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত জুন মাসে এমই স্কুল থেকে হাই স্কুলে উন্নতি হওয়া লক্ষ্মীপুর দেওয়ানবাগান পিয়ারসন হাই স্কুলের 5 শিক্ষককে ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র পরীক্ষার করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে পিয়ারসন হাই স্কুলের প্রধান শিক্ষক অখিলেশ তিওয়ারি বলেন, স্কুলের 5 শিক্ষক এই গুরুদায়িত্ব পালন করছেন। এর মধ্যে 4 জন এলপি স্কুলের টেট শিক্ষক ও 1 জন এমই স্কুলের শিক্ষক। কিন্তু কিসের ভিত্তিতে তাদের ম্যাট্রিক পরীক্ষা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে তিনি জ্ঞাত নন বলে জানান। তিনি বলেন, বিভাগীয় আধিকারিকরা এই দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে জগাইমতুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইভ্যালুয়েশন সেন্টারের জোনাল অফিসার তথা এই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এলপি স্কুলের শিক্ষক কাউকে এই দায়িত্ব দেওয়া হয়নি। বিভিন্ন হাই স্কুল থেকে শিক্ষকদের নিযুক্তি প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইমার্গেশন ও উন্নীতকরণ হয়েছে, বহু এলপি স্কুল হাই স্কুলের সাথে যুক্ত হয়েছে। অতএব হাই স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুলে এলপি স্কুলের শিক্ষকরাও শিক্ষকতা করছে। নির্দিষ্ট এলপি স্কুলের শিক্ষকরা হাই স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুলে যুক্ত হলেও ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র দেখার জন্য উপযুক্ত কিনা এ নিয়ে অবশ্য অনেক মন্তব্য করে গেছেন। বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই গাইডলাইন অনুযায়ী এই সকল শিক্ষকদের নিযুক্তি দিয়েছে বলে মন্তব্য করেন জোনাল অফিসার শিল্পজিৎ পাল। এদিকে কাছাড় জেলায় ম্যাট্রিক পরীক্ষার উত্তরপত্র দেখায় এলপি স্কুলের শিক্ষকদের দায়িত্ব দেওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা বিভাগ সকল গাইডলাইন মেনে কি এই শিক্ষকদের এমন গুরুদায়িত্ব পালনে নিয়োগ করেছে, এই সকল বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রথম থেকে আমার নাম অখিলেশ তিওয়ারি, দেওয়ান পিয়ারসন হাই স্কুলের আমি হেডমাস্টার। আমার স্কুলটা পিয়ারসন ইনস্টিটিউশন এমই স্কুল আসলো, ওইটারে 2023 ইংরেজির জুন মাসে আপগ্রেডেড করা হয় এবং এখন বর্তমান নতুন নাম হইল পিয়ারসন হাই স্কুল। একজন শিক্ষক যে আছে তার নাম হইল রণধীর দাস, সে হইল আপার প্রাইমারির শিক্ষক, অ্যাপয়েন্টেড এজ আপার প্রাইমারি টিচার। বাকি 4 জন যারা নেওয়া হয়েছে তারা অরিজিনালি অ্যাপয়েন্টেড এজ এলপি টিচার। এসআরডি টিচার কয় এটারে, তারা কয়েকদিন ইদানিং 3 মাস আগে পার্মানেন্টও হয়েছে, বোধহয় 3 মাস না 5 মাস হয়েছে পার্মানেন্ট হয়েছে এবং তারা টেট পাস যোগ্যতা আছে কইয়াই তো, ডিপার্টমেন্টের কোনো যোগ্যতা আছে কইয়াই তো তারা পেপার যাচাই করার জন্য নেওয়া হয়েছে। এখানে তারা তো মেইনলি আমার স্কুলে তো তারা ধরিলেন শিক্ষকের হাই স্কুল টিচার তো এমনি বর্তমানে ওইতে খালি একজনই আছে, আর বাকি এরা তো যেটা যে নিপিতে আমরা দেখলাম যে ক্লাস 8 পর্যন্ত কিছু শিক্ষক আপার প্রাইমারি যারা 10 পর্যন্ত পাঠদান করবেন, তো ঠিক ওইভাবেই আর কি স্কুলটা আমরা আপগ্রেডেড হওয়ার পরে কোনো ধরনের মানে টিচারের যে প্যাটার্নটা স্ট্যাটাসটা ওইভাবেই রয়ে গেছে। কোনো ধরনের নতুন প্রশিক্ষণ তো আমরা দেওয়া হয়েছে না ওই ধরনের, যে হাই স্কুলে আপগ্রেডেড করা হয়েছে ক্লাসগুলা, কিন্তু এটার লাগি কোনো স্পেশাল আমরা শিক্ষকরা যে প্রশিক্ষণ এরকমের তো কিছু হয়েছে না। তবু আমরা চেষ্টা করছি যে আমরা ছাত্রছাত্রীরা কতটুকু আগে বাড়ানি যায়, আর বিশেষ করিয়া শিক্ষকরা আমরা যে সময় যে দায়িত্ব সরকারে দেয়, ইভেন আমিও ইলেকশন ডিউটি হোক আর যে সাথে হোক আমরা করিয়া থাকি সবসময়। এইটার ব্যাপারে তো আমি ক্লিয়ারলি আপনারা কি করবো, তারা তো ক্লাস 8 পর্যন্ত পড়াইন, আর প্রয়োজনে কোনো সময় একদম শিক্ষক না থাকলে তারা যাইন, অন্যান্য 9-10 ক্লাসেও যাইন। কিন্তু আমরা তো ধরে লাইন বিস্ফোটটা জিনিস আমরা অনাশৈক্ষিক কাজেও তো শিক্ষকরা জড়িত থাকে, তো বিশেষ সময়ে আমরা ওই শিক্ষকরা আমরা আপার প্রাইমারি ক্লাসেও পাঠাই। আনসার স্ক্রিপ্ট অ্যারাউন্ড 53,000, 53,000 মতো আমরা আনসার স্ক্রিপ্ট পেয়েছি। এবং আমাদের গোটা লক্ষ্মীপুরের যতগুলা স্কুল আছে, হাই স্কুল আছে, সব স্কুল থেকেই 2 জন 4 জন 5 জন করে টিচাররা দিয়েছেন। মোট আমার 170-180 জন টোটাল আমরা হেড এক্সামিনার, স্ক্রুটিনাইজার এবং এক্সামিনার। মানে সেক্রেটারি আমাদের যে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় মূলত। তো উনি যেহেতু সরাসরি সবাইকে দিতে পারছেন না, তো ফরওয়ার্ডেড বাই জোনাল অফিসার। এখানে জোনাল অফিসার হিসেবে আমি কাজ করছি, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো আমার থ্রুতে সবার কাছে যাচ্ছে। তো আমি এখানে যত স্কুল আছে আমাদের আশেপাশে সব মানে স্কুল প্রধানদের আমি চিঠি দিয়েছি ওনাদের স্কুলের টিচারদের নাম দেওয়ার জন্য এবং দোকানে পাঠানোর জন্য।
তো অ্যাকর্ডিংলি ওনারা পাঠিয়েছেন। আমাদের এখানে যতজন কাজ করছেন কোনো এলপি স্কুলের টিচার না, সবাই হাই স্কুলের টিচার কাজ করছেন। ক্রাইটেরিয়া হচ্ছে যে যখন কোনো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, প্রথম অবস্থায় তাদেরকে 10টি করে উত্তরপত্র দেওয়া হয় এবং এই 10টি উত্তরপত্র উনি সঠিকভাবে দেখতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় ক্রাইটেরিয়া। তখন হেড এক্সামিনার যিনি আছেন উনি সেটা পরীক্ষা করে দেখবেন যে ওনাদের যে পরীক্ষা করেছেন ওনারা সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে, হেড এক্সামিনার যদি অ্যালাউ করেন, তাহলে ওনারা দেখতে পারেন। বর্তমান সময়ে অনেকগুলা এলপি স্কুল হাই স্কুল সঙ্গে অ্যাটাচড হয়েছে, অ্যামালগামেশন হয়েছে। তো যেমন আমাদের স্কুলও আছে, এলপি স্কুলের টিচার হাই স্কুলের মার্কস করেছে, ওনারা আছেন। তোমরা যদি যোগ্যতা থাকে এবং যেটা বললাম যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি ওনাকে 10টা প্রশ্নপত্র উত্তরপত্র দেওয়া হলো, যদি উনি সবগুলো দেখতে পারেন আর হেড এক্সামে যদি অ্যালাউ করেন, তাহলে অবশ্যই উনি কাজ করতে পারেন। তো আমি যদি জানি পিয়ারসন হাই স্কুলে আমার কাছে যে রেকর্ড আছে, রেকর্ডে 3জন বা 4জন আছেন, ওনারা সবাই পিয়ারসন হাই স্কুলের শিক্ষক হিসাবে আমাদের এখানে কাজ করছেন। আমরা সরাসরি কোনো এলপি স্কুল থেকে আমরা আনতে পারি না, হাই স্কুল থেকে আমরা সব হাই স্কুল থেকে আমরা ইন্সপেক্টর অফ স্কুলসের আন্ডারে কাজ করছি। তো ইন্সপেক্টর অফ স্কুলসের আন্ডারে যতগুলো স্কুল আছে সেসব স্কুল থেকে আমরা আনতে পারি। হোলি উৎসব উপলক্ষে শনিবার স্থানীয় ছুটি ঘোষণা শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলাশাসক আগামী 15ই মার্চ শনিবার হোলি উৎসব উপলক্ষে সমগ্র শ্রীভূমি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। তবে জরুরি পরিষেবার সাথে যুক্ত কার্যালয়ে এই ছুটি থাকছে না। এতে এনআই অ্যাক্টের অধীনে জারি করা হয় এই আদেশ অনুসারে শনিবার শ্রীভূমি জেলায় সব কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয়, রাজস্ব ও ম্যাজিস্ট্রেরিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিত্তীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে চলতি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত কোনো পরীক্ষা অথবা পূর্ব নির্ধারিত কোনো রিক্রুটমেন্ট পরীক্ষা, লিখিত টেস্ট, সাক্ষাৎকার এর ফলে প্রভাবিত হবে না এবং বোর্ড, কাউন্সিল বা বিভাগের সূচি অনুসারে চলবে। শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় হিন্দু মন্দিরে দুর্বৃত্তদের তাণ্ডব। রাতাবাড়ি পুলিশ থানার অন্তর্গত নাথবস্তি শনি মন্দিরে রাতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। মন্দিরের বিগ্রহ ভেঙে 100 মিটার দূরে জঙ্গলে ফেলে দেয় দুর্বৃত্তরা। মন্দির থেকে নগদ ধন সহ সোনার অলংকার লুটে নেয় দুর্বৃত্তের দলটি। মন্দিরে সংঘটিত আক্রমণের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতিকারীরা শান্তি সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা করছে বলে সন্দেহ করছেন স্থানীয় জনগণ। রাতাবাড়ি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অতি শীঘ্রই এই কাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতিকারীদের আটক করার দাবি জানান এলাকার জনগণ। আমাদের এখানে আলিপুর নাথবস্তি শনি মন্দির আছে, শনি মন্দিরের পাশে শিব মন্দির আছে এবং শিব মন্দিরের পাশে কালী মন্দির, 3টা মন্দির একত্রিত। কিন্তু শনি মন্দিরে প্রতি শনিবারে চিরাচরিত বিধি নিয়ম অনুসারে এখানে পূজা পাঠ হয়। তারপরে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় প্রতি বৎসরে। তা এখানে কোনো ধরনের কোনো অভিযোগ নেই, কিন্তু গত রাত্রে কে বা কাহারা এসে এই মন্দির থেকে মূর্তিটা তুলে নিয়ে অন্য জায়গায় 100 মিটার দূরত্বে নিয়ে ফেলে দিয়েছে এবং মূর্তিটা গলা ভেঙে দিয়েছে। এবং এখানে মন্দিরে সরকারিভাবে সার্বজনীন কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলোও পাওয়া যাচ্ছে না। এবং এখানে মূর্তির অঙ্গে ছিল অনেক সোনার আবরণ, এগুলোও নেই। তাই আমরা সঙ্গে সঙ্গে পুলিশ রিপোর্ট করলাম। পুলিশ রিপোর্ট তখন থানা থেকে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে। আমাদেরকে বলছে কে বা কারা কোনো সন্দেহ আছে নাকি, আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা জঘন্য ঘটনা। তাই মাননীয় ওসি স্যার মহাশয়কে বললাম ওইটা ইনভেস্টিগেশন করে ভালো রকম যাতে আসামি শনাক্ত করা হয় এবং আমরা আসামিটা শনাক্ত হলেই আমরা স্যাটিসফাইড হয়ে যাব, এটাই কামনা করি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে উঠল গ্রাম পঞ্চায়েত ভোটের দামামা। সংখ্যালঘু অধ্যুষিত শ্রীভূমি জেলায় কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা কংগ্রেস। বিভিন্ন গ্রাম স্তরে ইতিমধ্যে শুরু হয়েছে কংগ্রেসের সভা সমিতি। জেলা বিজেপি যখন জেলা কমিটি বানাতে ব্যস্ত, সেই সময় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় কংগ্রেস কার্যালয়ে। ইতিমধ্যে সার্কুলার জারি করে 10 মার্চ অবধি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দলীয় কার্যালয়ে আবেদন করার জন্য জানানো হয়েছিল জেলা কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী জানান, শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ, 95টি আঞ্চলিক পঞ্চায়েত পদে দলীয় মনোনয়ন লাভের জন্য বহু কংগ্রেস কর্মী আবেদন করেছেন। বহু কংগ্রেস কর্মী বিভিন্ন কারণে আবেদন করতে পারেননি। তাই আগামীতে ফের একবার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন করার সুবিধা দেওয়া হবে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি। আগামী 28 মার্চের পর যে কোনো দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের। শ্রীভূমি জেলায় কংগ্রেস ভালো ফলাফল করবে বলে
আশা ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি এবং স্কুলের যে পরীক্ষাগুলো চলছে সেগুলো শেষ হওয়ার পর উনি নির্বাচনের দিন ঘোষণা করবেন। তো আমার মনে হয় যে 28 বা 29 তারিখে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে পারে, মার্চের 28 বা 29 তারিখ, যেটা মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা পঞ্চায়েত নির্বাচনে করিমগঞ্জে 16টি জেলা পরিষদ, 95টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 960 ওয়ার্ড মেম্বার রয়েছেন। তো নমিনেশন জমা, দলীয় পর্যায়ে নমিনেশন আবেদন করার জন্য আমরা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছি। গতকাল 10 মার্চ অবধি নমিনেশন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বলে আমরা একটা সার্কুলার দিয়েছিলাম। তো 10 তারিখ গতকালকে সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদে অনেক নমিনেশন হয়েছে। কোনো জেলা পরিষদ আসনে 4টি, কোনো জেলা পরিষদ আসনে 5টি, আঞ্চলিক পঞ্চায়েতে ব্লক পর্যায়ে পড়েছে, ডাইরেক্টলি জেলা কংগ্রেস কার্যালয়ে পড়েছে। তো আমরা 2-1 দিন পর সব কিছু কম্পাইল করে আমরা দেখব। অনেকেই নমিনেশন দিতে পারেননি, রমজান মাস চলছে, অনেকের অসুবিধা আছে। তো আমরা আবার হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের জন্য আমরা এক্সটেনশন করব। যেহেতু নির্বাচনের দিন 28 বা 29 মার্চ ঘোষণা করা হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা 1-2 দিনের মধ্যে আমরা আলোচনা ক্রমে আমরা আরও 10 দিনের জন্য যারা ইচ্ছুক প্রার্থী আছেন বিভিন্ন পর্যায়ে, জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং ওয়ার্ড মেম্বারে যারা ইচ্ছুক প্রার্থী আছেন তারা মনোনয়ন জমা দিতে পারবেন ব্লক পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মণ্ডল পর্যায়ে। কাছাড় জেলার বাঁশকান্দির কাকমারায় 30 কোটি টাকার ড্রাগস সহ গ্রেফতার কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাক। ড্রাগস মাফিয়ার গোয়ালঘর থেকে 10টি হেরোইন ভর্তি সাবানের বাস্ক ও মাটিতে পুঁতে রাখা অবস্থায় 98,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে নেমে ফের বৃহৎ সাফল্য লাভ কাছাড় পুলিশের। কাছাড়ের বাঁশকান্দি কাকমারায় 30 কোটি টাকার ড্রাগস সহ পুলিশের হাতে গ্রেফতার আব্দুল রেজ্জাক নামের এক কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশের একটি দল গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাকের লক্ষ্মীপুর বাঁশকান্দি কাকমারা স্থিত বাসগৃহে অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাকের গোয়ালঘর থেকে 10টি হেরোইন ভর্তি সাবানের বাস্ক জব্দ করে। তারপর গোয়ালঘরের মাটিতে পুঁতে রাখা অবস্থায় 98,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় পুলিশ। একটি রঙের বালতিতে ভরিয়ে পুঁতে রাখা হয়েছিল ইয়াবা ট্যাবলেটগুলো। বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেটগুলোর সাথে পুলিশ কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাককেও গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ তার ঘর থেকে নগদ 3,50,000 টাকা জব্দ করে। এদিকে জব্দ হওয়া বৃহৎ পরিমাণের এই ড্রাগসের কালোবাজারি মূল্য 30 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ধৃত ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাক দীর্ঘদিন থেকে কাছাড় জেলার বাঁশকান্দি সহ সমগ্র এলাকায় অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। ড্রাগসের ব্যবসা চালিয়ে অবৈধ সম্পত্তির পাহাড় গড়ে তুলেছে কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রেজ্জাক। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আসাম বিধানসভায় সনবিলে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 2025-26 বিত্তীয় বর্ষের বাজেটে 100 কোটি টাকা অর্থ মঞ্জুর হওয়ায় ফাকুয়া গ্রামে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে খুশির আনন্দ ভাগ করে নেন সনবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রাক্তন সভাপতি রতিরঞ্জন দাস সহ স্থানীয় শতাধিক জনতা।
স্বাধীনতার পর সনবিলের মৎস্যজীবী জনগণের আর্থসামাজিক উন্নয়নের সুদীর্ঘকালের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে প্রথমবারের মতো আসাম বিধানসভায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 2025-26 বিত্তীয় বর্ষের বাজেটে 100 কোটি টাকা অর্থ মঞ্জুর করার জন্য খুশির জোয়ার বইছে সমগ্র সনবিল অঞ্চলে। বিগত সরকারের আমলে উপেক্ষিত সনবিলের পরিকাঠামোগত উন্নয়নে বিজেপি সরকার কয়েক ধাপ এগিয়ে এই ঐতিহাসিক বাজেটে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে সনবিল অঞ্চলের প্রাণকেন্দ্র ফাকুয়া গ্রামে আতশবাজি ও মিষ্টি বিতরণ করলেন সনবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন কর্মকর্তারা। এদিন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সনবিলের আর্থসামাজিক উন্নয়ন করতে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রথম থেকেই তৎপর ছিলেন। অবশেষে 2025-26 অর্থ বছরের বাজেটে সনবিলকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে বড় অঙ্কের অর্থ মঞ্জুর করায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। এই টাকাগুলো বরাদ্দ হলে এখানকার লক্ষাধিক তফসিলি জাতির মানুষের জীবিকা নির্বাহ সহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। এছাড়াও শুধু বরাক উপত্যকা নয়, দেশ বিদেশ থেকে পর্যটকরা এসে এই সৌন্দর্যের আমেজ নিতে পারবেন বলেও তারা জানান। শীঘ্রই এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে বলে উল্লেখ করেন তারা। উল্লেখ্য, শুকনো মরশুমে সনবিল প্রায় 4388 হেক্টর এবং বন্যার মরশুমে 9800 হেক্টর জলাভূমি দেখা যায়। আর এই সনবিলের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার। দেশ বিদেশের পর্যটকদের কাছে সনবিল পরিচিতি বাড়লে এলাকার আর্থসামাজিক ছবি আমূল বদলে যাবে বলে দাবি করেন তারা। সনবিলের জনগণের আর্থ সামাজিক উন্নয়নের চিন্তা করেছেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আসামের সবার প্রিয় মন্ত্রী ফিশারি মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়, মাননীয় অর্থমন্ত্রী অজন্তা নেওগ মহাশয়া, গতকাল আসাম বিধানসভার 2025-26 ইংরাজি সনের অর্থ বাজেটে সনবিলের জনগণের উন্নয়ন কল্পে বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই যে বাজেট আসামের ইতিহাসে সনবিলের জনগণের উন্নয়নের জন্য প্রথম বাজেট। এর আগে কোনোদিন বিশেষ করে সনবিলের জন্য এইরকম কোনো বাজেট বরাদ্দ করা হয়নি। সনবিলের জনগণ অত্যন্ত খুশি হয়েছেন। গতকাল রাত্রে আতশবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করেছেন। আজকে এখানে ফাকুয়া গ্রামে সনবিলের জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছেন। তৎসঙ্গে নবনিযুক্ত আসামের জনপ্রিয় মেইন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। সবাই অবগত আছেন, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই আসামের মীন বিভাগ এবং ফিশারি কর্পোরেশনের যৌথভাবে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সনবিলের উন্নয়নে সনবিল বিল ফিশারিগুলা পরিদর্শন করেছেন এবং কি কি প্রকল্প জনস্বার্থে গ্রহণ করা যায় সেই বিভাগীয় প্রতিনিধি দল জনসাধারণের মতামত গ্রহণ করেছেন এবং সরজমিন খতিয়ে দেখেছেন। সেই দিনের সফর সঙ্গী হিসাবে সনবিলের জনগণের সঙ্গে আমাদের জনপ্রিয় রামকৃষ্ণনগরের বিধায়ক সম্মানিত বিজয় মালাকার মহাশয় ছিলেন।
31 ম্যাচে শিক্ষা বিভাগকে হারিয়ে ডিপার্টমেন্ট লিগে চ্যাম্পিয়ন হলো পুলিশ প্রশাসন। শিক্ষা বিভাগকে 73 রানের বিশাল ব্যবধানে হারায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জয়শ্রী দাস মেমোরিয়াল ইন্টার ডিপার্টমেন্টাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পুলিশ প্রশাসন ও শিক্ষা বিভাগ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শ্রীভূমি। প্রথমে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলতে থাকেন দুই ওপেনার সুলতান আহমেদ ও আব্দুল সালাম, কিন্তু শিক্ষা বিভাগের আগুন বোলিং এর সামনে 13 রানের মাথায় প্রথম উইকেট হারায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। 3 নম্বরে ওঠা বিজয় দেব ধীরে সুস্থে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটের জুটিতে 65 রান যোগ হওয়ার পর সাজগড়ে ফেরেন উইকেট কিপার ব্যাটসম্যান সুলতান আহমেদ। অন্যান্যদের সাথে নিয়ে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রানের চাকা সচেষ্ট রাখেন বিজয় দেব। 20 ওভারের অন্তিম বলে রান আউট হওয়ার পূর্বে 99 রান করেন বিজয় দেব। 20 ওভারের শেষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন 7 উইকেটের বিনিময়ে 182 রান খাতায় তুলতে সক্ষম হয়। ব্যাটিং এ নেমে প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শিক্ষা বিভাগের দল। প্রথম ওভারেই ভাগবত পালের বলে এলবিডব্লিউ হয়ে সাজগড়ে ফিরেন মারকুটে ব্যাটসম্যান কৃষ্ণেন্দু দাস। 30 ও 31 রানে আরো 3টি উইকেট হারায় শিক্ষা বিভাগের টিম। পুলিশ প্রশাসনের আগুন বোলিং এর সামনে একের পর এক উইকেট হারাতে থাকে শিক্ষা বিভাগের দলটি। শেষের দিকে শুভ্রদেব ও জন্মজয় দাসের ধৈর্যশীল ব্যাটিং এ 100 রানের গন্ডি পেরোতে সক্ষম হয় শিক্ষা বিভাগ। 20 ওভারের শেষে সব উইকেট হারিয়ে 109 রান খাতায় তুলতে সক্ষম হয় শিক্ষা বিভাগ। জয় নিশ্চিত হওয়ার পর সাথে সাথে মাঠের দখল নেন পুলিশ প্রশাসনের সমর্থকরা। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন পুলিশ প্রশাসনের বিজয় দেব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে 1 মাস ব্যাপী চলা ডিপার্টমেন্টাল লিগের সমাপ্তি হয়। সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট কংগ্রেচুলেশন দিছো যে সেকেন্ড টাইম টুর্নামেন্টটো সাকসেসফুলি কন্ডাক্ট কৰিছে। এটা প্লেয়াৰ্ছ বিলাকৰ কাৰণে অপৰচুনিটি প্লাছ আমি যোনে চাকৰি কৰি আছো তেওঁলোকক এটা খেলা স্কোপ দিছে আৰু যোনটো এই বছৰৰ পৰা চিষ্টেম কৰিছে গেষ্ট প্লেয়াৰ ইয়াত থকা প্লেয়াৰ্ছখিনিও স্কোপ পাইছে। বহুত ভাল টুৰ্নামেণ্ট হৈছে। By this year only, মই এইটো ডিষ্ট্ৰিক্টৰ পৰা যাম। মোৰ 3 years হৈ গৈছে। So I am very happy that মই যোৱাৰ আগত আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ এছপি থাকোঁতে আমাৰ টিমটোৱে জিকিলে। আৰু আমাৰ যিমান প্লেয়াৰ্ছ আছে বহুত কষ্ট কৰিছে। চবৰে নাম ল'লোঁ, এভৰিবডি প্লে প্লাছ এডুকেশ্যন টিম আৰু হেল্থ টিম তেওঁলোকেও ইকুৱেলি আমাৰ সমানে খেলিছে। ছেমি ফাইনেলত এদিন বেয়া দিন আহিলে আমি ওলালোঁ। আমি প্রথমেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অশোক বিজয় দাস মহোদয় এখানে উপস্থিত আছেন। ওনার মাধ্যমে ওনার 2 পুত্র যারা এই ট্রফিটা স্পন্সর করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সংবাদ মাধ্যম বা আমাদের প্রতিটি এই যে 28টি দল এখানে যোগদান করেছে বিভিন্ন বিভাগে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ক্রিকেট এক্সপার্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সত্যিকার অর্থে 1 মাস ব্যাপী এই দীর্ঘ মাসের খেলা আমাদের লিগগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো হয়তো 15-20 দিন বা 20 দিন 25 দিন হয়, বিশেষ করে বি ডিভিশন বা স্কুল লিগের এগুলো দেখা যায়, কিন্তু 20 দিনের উপর কোনো লিগ এরকম হয় না। আর এটা দীর্ঘ সবচেয়ে ফুটবল ক্রিকেট সব মিলিয়ে দিলে এই লিগটা দীর্ঘ লিগ হয়েছে পুরো 1 মাসে। আর এই পুরো 1 মাস জেলা ক্রীড়া সংস্থার আমার যারা সহকর্মীরা আছেন তাদের যেভাবে সহায়তা পাওয়া গেছে, আমাদের সকলের আয়োজন, সেই সঙ্গে ক্রীড়াপ্রেমী নাগরিক যারা আছেন তাদের আমরা সহায়তা পেয়েছি। সংবাদ মাধ্যম এটার প্রচার প্রসার যেভাবে করেছে। আর করিমগঞ্জের বা এই শ্রীভূমি জেলার বর্তমান শ্রীভূমি জেলার যারা ক্রীড়াপ্রেমী নাগরিকরা তাদের কথা বলতে গেলে বলতে হয় যে তাদের এই যে সমর্থন উপস্থিতি যা খেলোয়াড়দের উৎসাহিত করেছে সেটা সত্যিকার অর্থে অকল্পনীয়। এই আজকের এই টুর্নামেন্টের 1 মাসের সমাপ্তির পর জেলা ক্রীড়া সংস্থা আমরা বলতে পারি যে আমরা সত্যিকার অর্থে খুব সুন্দর এবং মানে সুশৃঙ্খলভাবে আমরা এই টুর্নামেন্ট সমাপ্ত করতে পেরেছি। বেশ কিছু উত্তেজনা, সাধারণত খেলায় যে উত্তেজনা দেখা যায় বিভিন্ন ক্লাবের মধ্যে যেটা দেখা যায় সেই উত্তেজনা আমরা বিভিন্ন বিভাগের মধ্যে দেখতে পেয়েছি। এরকম অনেক উত্তেজনা আমরা দেখতে পেয়েছি। গত বছরের আমাদের যে খেলা পরিচালনা করতে আমরা যে সম্মুখীন হয়েছিলাম বিভিন্ন সমস্যা, সেটা এবার আমরা সংশোধন হয়েছে। আগামীতে এই টুর্নামেন্ট আরও জনপ্রিয়তা অর্জন করবে এটা আমরা বিশ্বাস রাখি।
শিলচর মেডিকেল কলেজে নিরাপত্তা রক্ষার্থে থাকা হোমগার্ড ও দালালদের যুগসাজশে চলছে অবাধ দুর্নীতি। বরাক উপত্যকার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা হিসেবে গণ্য করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে, কিন্তু কয়েকদিন পর শোনা যায় চিকিৎসা সেবার নামে চলছে চিকিৎসকদের গাফিলতি। অন্যদিকে রোগী সহ মেডিকেল ও হাসপাতালে নিরাপত্তায় থাকা হোমগার্ড বাহিনীদের উপস্থিতিতে চলছে রোগীদের সঙ্গে আত্মীয় পরিজনদের কাছ থেকে মোবাইল চুরির ঘটনার পাশাপাশি কিছু সংখ্যক পুরুষ ও মহিলা দালালেরা টাকা নিয়ে অবৈধভাবে ব্লাড ও এক্সরে রিপোর্ট বের করতে দেখা যায় মেডিকেল থেকে। সেই দালালদের হাতে নাতে সাধারণ মানুষ ধরে নিল, সেই দালালদের নিরাপত্তা দিতে দেখা যায় এই হোমগার্ড বাহিনীদের। এইভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে হোমগার্ড ও দালাল চোরদের যুগসাজশে কর্মকাণ্ডে নাজেহাল রোগী সহ পরিবারের সদস্যরা। আগামী দিন এই অবস্থা থাকলে শিলচর মেডিকেল কলেজ লাটে উঠে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করছেন রোগী সহ তাদের পরিবারের লোকেরা। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।